ঠিক আছে, আজকে আমাদের হচ্ছে নিউনেটাল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। প্রথমে বলে রাখছি, হয়তো 40 মিনিট পরে অফ হবে, আবার তোমরা রি-লগ ইন করবা যদি শেষ হয়ে যায় এর মধ্যে। প্রথমে আমরা কিছু বেসিক্স জেনে নেই নিউনেটোলজির জন্য। নিউনেট কি আমরা জানি, এ বেবি অফ ফার্স্ট 28 ডেজ অফ লাইফ, এরাই হচ্ছে নিউনেট। আর নিউনেটাল পিরিয়ড হচ্ছে ফার্স্ট 28 ডেজ অফ লাইফ, যেটা সেটাই হচ্ছে নিউনেটাল পিরিয়ড। এইটা আমাদের হচ্ছে বেসিক। আর কিছু বেসিক আমরা জানবো, তারপরে আমরা চলে যাব এক্সামিনেশনে। আমরা যদি নর্মালটা না জানি তাহলে অ্যাবনর্মাল বুঝতে পারবো না, যার কারণে আমরা একটু নর্মাল জিনিসটা বুঝে নেই। নর্মাল নিউবর্নের বার্থ ওয়েট 250 থেকে 4000 গ্রাম, 2500 থেকে 4000 গ্রাম, দ্যাট ইজ 2.5 কেজি টু 4 কেজি। এটা হচ্ছে একটা নর্মাল বার্থ ওয়েট। লেন্থ হচ্ছে 50 সেন্টিমিটার অথবা 19 ইঞ্চির মতো। ওয়েভসি 35 সেন্টিমিটার নর্মাল, এবং তার হার্ট রেট থাকে 100 থেকে 160 পার মিনিট, যেটা নাকি নিউনেটাল পিরিয়ডে পরে অ্যাবনর্মাল। রেসপিরেটরি রেট 30 to 60 পার মিনিট। কালার পিঙ্ক, বাট ফিঙ্গার্স অ্যান্ড টোজ মে ব্লু। তেমনি একটাও সায়ানোসিস থাকতে পারে, একটাও সায়ানোসিস থাকতে পারে। আর টেম্পারেচার হচ্ছে 97.5 টু 99 ডিগ্রি ফারেনহাইট, নর্মাল যে টেম্পারেচার। তার মানে হচ্ছে এই প্যারামিটারগুলো হচ্ছে নিউবর্নের নর্মাল। এটা আমাদের মনে রাখতে হবে যে নিউবর্নের নর্মাল জিনিসগুলো কি কি, যদি তাই থাকে বুঝতে পারি আমরা, তাহলে অ্যাবনর্মালিটি ধরতে সুবিধা হবে। বার্থ ওয়েট 2.5 টু 4 কেজি। আর ওয়েভসি খেয়াল রাখতে হবে 35 সেন্টিমিটার। হার্ট রেট 100 to 160 beat per minute. Respiratory rate 30 to 60 per minute. Most newborn passes meconium within 24 hours and passes urine within 48 hours. তার মানে হচ্ছে যে কোনো বাচ্চা হওয়ার পরেই দেখা যায় বাবা মারা আমাদের কাছে চলে আসে, বাচ্চা তো পায়খানা পেশাব কিছুই করলো না, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, এরকম। তার মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে যদি সে মেকোনিয়াম পাস না করে, 24 ঘন্টা পার হয়ে গেল কিন্তু মেকোনিয়াম পাস করলো না, সেটা যেমন অ্যাবনর্মাল। আর 24 ঘন্টার আগে পাস না করলে কোনো সমস্যা নাই। আর 2 দিন হয়ে গেল বাচ্চা এখনো পেশাব করলো না, এটা নিয়ে সবচেয়ে বেশি আসে। সুতরাং আমাদের জানতে হবে যে 48 আওয়ার্স হচ্ছে লাস্ট টাইম যার মধ্যে বাচ্চা ইউরিন পাস করবে। এবং দেখা যায় যে 90% বাচ্চা 24 আওয়ার্স মানে ফার্স্ট ডেতে ইউরিন পাস করে, এবং 10% বাচ্চা দেখা যায় বাকি 48 আওয়ার্সের মধ্যে ইউরিন পাস করে। তবে যেই বাচ্চাগুলোর 48 আওয়ার্সের মধ্যে ইউরিন পাস করবে না, সেই বাচ্চাগুলোকে আমাদের ইভালুয়েট করতে হবে। এটা খুব কমন আসে, এই জন্য এটা আমি এখানে দিয়ে রেখেছি। কন্টেন্টেড নিউনেট স্লিপস অ্যাবাউট 18 আওয়ার্স এ ডে, মানে হচ্ছে খেয়ে দিয়ে যে পরিতৃপ্ত থাকে যে নিউনেট, সে দিনের মধ্যে 18 ঘন্টা ঘুমাবেই, মানে ঘুমিয়ে কাটাবে। সুতরাং তার খাওয়া দাওয়া ঠিক থাকবে, সে ঘুমিয়ে কাটাবে, এটা অস্বাভাবিক কিছু না। এগুলো ছিল নর্মাল প্যারামিটার নিউবর্নের, এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। তারপরে একটু আসি, নিউবর্নের কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো আমরা যদি না বুঝি, ক্লাসিফিকেশন চাইতে গ্রুপস বলা হয়, এগুলো না বুঝলে নিউনেটগুলো হ্যান্ডেল করা মুশকিল হয়ে যায়, এই জন্য একটু জানতে হবে। অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট, অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ, অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট অ্যান্ড জেস্টেশনাল এজ, এই দুটোকে মিলিয়ে আবার আরেকটা গ্রুপ করা হয়। এই জিনিসগুলো কি কি এটা আমরা একটু জানি। অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ, প্রিটার্ম, টার্ম, পোস্টার্ম। প্রিটার্মকে প্রিম্যাচিউরও বলে, পোস্টার্মকে পোস্ট ডেটেডও বলে। প্রিটার্ম কারা? Babies with gestational age less than 37 completed weeks. 37 completed weeks, যদি 36 plus 4 days হয় তারপরেও কিন্তু 37 completed weeks হবে না। এই gestational age যখন আমরা বলবো তখন অলওয়েজ কমপ্লিটেড উইকস এ বলতে হবে। এক্সট্রা যে জিনিসগুলো হয় সেগুলোকে আমরা উল্লেখ করব না। যেমন 36 plus 6 days যদি হয়, তাহলে আমরা তাকে কখনোই ওটা বলবো না, বলবো 36 উইকস। সুতরাং প্রিটার্ম বেবিস উইথ এ জেস্টেশনাল এজ লেস দেন 37 কমপ্লিটেড উইকস আর প্রিটার্ম। টার্ম হচ্ছে বেবিস উইদিন জেস্টেশনাল এজ বিটুইন 37 to 41 উইকস। 37 কমপ্লিটেড উইকস এবং
1 উইকসের মাঝে যেগুলো থাকবে সেই বাচ্চাগুলোকে আমরা বলবো টার্ম বেবি। আর পোস্ট টার্ম আর পোস্ট ডেটেড বেবি হচ্ছে বেবিজ উইথ এ জেস্টেশনাল এজ অফ 42nd উইকস অর মোর। 42 সপ্তাহ পরে গিয়ে যে বাচ্চাগুলো জন্ম নিবে সেই বাচ্চাগুলোকে আমরা বলবো পোস্ট টার্ম। তো হয়ে গেল অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ 3 ধরনের, প্রিটার্ম, টার্ম এন্ড পোস্ট টার্ম। তারপর আসছে অ্যাকর্ডিং টু বার্থ ওয়েট, লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট, এক্সট্রিম লো বার্থ ওয়েট, এলবিডব্লিউ, ভিএলবিডব্লিউ, ইএলবিডব্লিউ এভাবে আমরা বলি। হ্যাঁ, তাহলে লো বার্থ ওয়েট কারা? বেবিজ উইথ এ বার্থ ওয়েট লেস দেন 2500 গ্রাম, 2.5 কেজির নিচে যে হবে, হ্যাঁ, সেই হবে লো বার্থ ওয়েট। যদি এমন হয় 2499 গ্রাম, সেটাও লো বার্থ ওয়েট। 2500 যখনই হয়ে যাবে 2500 বা 2.5 কেজি, তখন সেটাকে আমরা নর্মাল বলবো। এর আগে আমরা জেনে গেলাম যে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত নর্মাল। ভেরি লো বার্থ ওয়েট কারা? বেবিজ উইথ এ বার্থ ওয়েট লেস দেন 1500 গ্রাম, তার মানে 1500 গ্রামের নিচে, 1.5 কেজির নিচে, তার মানে 1499 গ্রাম যার ওজন, সেও ভেরি লো বার্থ ওয়েটের মধ্যে পড়ে যাবে। এক্সট্রিম লো বার্থ ওয়েট কারা? বেবিজ উইথ এ বার্থ ওয়েট লেস দেন 1000 গ্রাম, তার মানে হচ্ছে 999 গ্রাম যারা, তারাই হচ্ছে এক্সট্রিম লো বার্থ ওয়েট। এর নিচে যারা, এখানে হচ্ছে আপার লিমিটটা দেয়া, লেস দেন 2.5 কেজি, লেস দেন 1.5 কেজি, লেস দেন 1 কেজি, এর নিচে থাকতে হবে। এটা টাচ করে গেলে আবার সে উপরে চলে যাবে। যদি কোনো বাচ্চা 1 কেজি হয় তাহলে সে হবে ভেরি লো বার্থ ওয়েট। কোনো বাচ্চা যদি 1.5 কেজি হয় সে হবে লো বার্থ ওয়েট। কোনো বাচ্চা যদি 2.5 কেজি হয় তাহলে সে হবে নর্মাল বার্থ ওয়েট। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। এই যে বার্থ ওয়েট গুলো যখন আমরা ডিটারমিন করব, তখন এটা জেস্টেশনাল এজ যাই হোক না কেন, হ্যাঁ, জেস্টেশনাল এজ যাই হোক না কেন, আমরা সেটাকে ধরবো না, ধরবো শুধু বার্থ ওয়েট, যখন শুধু বার্থ ওয়েট হিসাবে কাউন্ট করব। বোঝা গেল? আচ্ছা, এবার আসি আমরা অ্যাকর্ডিং টু বডি ওয়েট অ্যান্ড জেস্টেশনাল এজ। এই দুটোকে মিলিয়ে যখন আমরা করব তখন আমরা 3 ধরনের পাবো, এসজিএ, এজিএ, এলজিএ। এসজিএ মানে হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, স্মল ফর জেস্টেশনাল এজ, এটাকে আমরা আইইউজিআর বলি, আইইউজিআর, ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, আগে বলতো ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, স্মল ফর জেস্টেশনাল এজ। এজিএ কারা? এজিএ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। এলজিএ কারা? লার্জ ফর জেস্টেশনাল এজ। এখন এরা কিভাবে আমরা এগুলো ডিটারমাইন করি সেগুলো একটু দেখি। স্মল ফর জেস্টেশনাল এজ, বেবিজ উইথ এ বার্থ ওয়েট অফ লেস দেন 10th পার্সেন্টাইল ফর দেয়ার জেস্টেশনাল এজ। এটা আমরা পরে আসি। সেন্ট্রাল চার্ট আমরা জানি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যখন আমরা লেকচার ক্লাসে দেখলাম তখন আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, এখন আমরা পরে দেখব। তো এসজিএ হচ্ছে 10th পার্সেন্টাইলের নিচে যারা থাকবে, জেস্টেশনাল এজের 10th পার্সেন্টাইলের নিচে। এজিএ, বেবিজ উইথ এ বার্থ ওয়েট বিটুইন 10th to 19th পার্সেন্টাইল ফর দেয়ার জেস্টেশনাল এজ। আর এলজিএ হচ্ছে বেবিজ উইথ এ বার্থ ওয়েট মোর দেন 90th পার্সেন্টাইল ফর দেয়ার জেস্টেশনাল এজ। এগুলো একটু কিভাবে করে একটু দেখি, আমাদের একটু ধারণা আছে সেন্ট্রাল চার্ট সম্পর্কে। এই যে এখানে এক্স এ আছে হচ্ছে উইকস অফ জেস্টেশন, ওয়াই এ আছে হচ্ছে ওয়েট। ঠিক আছে, উইকস অফ জেস্টেশন হিসাবে আমরা জানি যে 37 এর নিচে যেগুলো সেগুলো থাকবে প্রিটার্ম। এই যে উইকস গুলো এখানে বলা আছে 24, 26, 28 এরকম করে হ্যাঁ দেওয়া আছে। 37 এর পরে থেকে 42 আগ পর্যন্ত এগুলো হচ্ছে টার্ম, আর 42 পরে পোস্ট টার্ম। হ্যাঁ, এটা হচ্ছে জেস্টেশনাল। আচ্ছা, এখানে দেওয়া আছে ওয়েট ইন গ্রামস, 500 থেকে 5000 এ পর্যন্ত আছে। এখন এই যে আমরা পার্সেন্টাইল চার্ট গুলো করি, আমরা জানি যে পার্সেন্টাইল চার্ট কি, যে কোনো 38 উইকস থেকে টার্ম দেওয়া, সো আমাদের 37 মানে হচ্ছে 37 উইকে 37 উইক, তো এখানে ডেজ দেয় নাই, যার কারণে 37 যখন কমপ্লিটেড হবে ফার্স্ট ডে অফ 38 উইকস থেকে এই জিনিসটা দেখানো আছে এখানে। ঠিক আছে, ডেফিনিশন বলার সময় বলতে হবে 37 কমপ্লিটেড উইকস। 37 যখন শেষ হয়ে গেল
ফার্স্ট ডে যখন চলে আসবে তখনই সেটা 38 উইকসের একটা ডেতে পড়ে যায়, কিন্তু এখানে তো ডে হিসাবে দেখানো হয় নাই, যার কারণে এখানে উইকস হিসেবে 38 কে ধরা আছে। আমরা ডেফিনেশনটা জানলেই চলবে, ঠিক আছে? কোথায় পড়বে আমরা গ্রাফ যখন করব তখনই বুঝে যাব। আর ওয়েট গুলো যে ওয়াই অর্ডিনেটে যে ওয়েট আছে, এক্স অ্যাক্সিসে যা আছে, এই দুটাকে মিলিয়ে আমরা এখন এই জিনিসগুলো বের করব, এসজিএ, এজিএ, এলজিএ, ঠিক আছে? এই যে হচ্ছে 10th পার্সেন্টাইল, এই যে হচ্ছে 90th পার্সেন্টাইল। আমি একটা 38 উইকসের একটা বাচ্চা, তার ওজন ধরলাম 2.5 কেজি, 2.5 কেজি ধরলাম, 38 উইকসে আসলাম, তারপরে কোথায় আসলো? এখানে। তার মানে সে হচ্ছে এজিএ, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এই 38 উইকসেরই একটা বাচ্চার ওজন আমি দেখলাম 2 কেজি, বাচ্চাটা নিয়ে আসলো, ওয়েট করলাম 2 কেজি, তাহলে এটা মাপতে 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 আমরা এখানে আসলাম। তার মানে কি? সে টার্ম বাট লো বার্থ ওয়েট। তার মানে কি? সে হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, সে 10th সেন্টাইলের নিচে। বোঝা গেল? আচ্ছা, আবার আর একটা বাচ্চা যার জন্ম হচ্ছে 36 উইকসে, হ্যাঁ, তার ওয়েট দেখলাম হচ্ছে এই 2000 আর 2500 এর মাঝামাঝি আছে, এখানে ধরি 80, কোথায় আসতেছে 36, এই যে এখান থেকে। তার মানে কি? সে প্রিটার্ম হলেও তার ওয়েট ভালো আছে, তখন সে হবে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ। বোঝা গেল ব্যাপারগুলো? এইভাবে আমরা বলবো এরপরে। আর এই 90th এর উপরে যদি উঠে যায় সেগুলোকে আমরা বলি লার্জ বেবি বা ম্যাক্রোসোমিক বেবি, ঠিক আছে? আর এখন যে এই যে সেন্ট্রাল চার্ট, এগুলো আমরা জানি যে কোনো দুইটা প্যারামিটারকে যদি আমরা ডেসক্রাইব করতে যাই, আমরা 100টা ছোট ছোট ভাগে ভাগ করি এবং প্রতিটা ভাগকে আমরা বলি সেন্টাইল। এবং এই সেন্টাইলগুলো নর্মালিটি আমরা ঠিক করি বিভিন্নভাবে। যখন আমরা 50th সেন্টাইলে যাই সেটা হয় মিডিয়ান, এবং মিডিয়ানের উপরে কিছু নর্মাল থাকে, মিডিয়ানের নিচে কিছু নর্মাল থাকে, এটা হচ্ছে নর্মালিটি। এটা বের করা হয় বিভিন্নভাবে, এটা পরে হয়তো বুঝবো স্ট্যাটিস্টিক্স করতে গেলে, কিন্তু বুঝি নাই হ্যাঁ স্যার, এইটা আবার একটু বললেন স্যার, বুঝতে পারিনি। যে কোনো প্যারামিটার যদি আমরা সেন্টাইল চার্ট বা কোনোভাবে কম্পেয়ার করতে যাই, তাহলে আমাদের দুইটা প্যারামিটার নিতে হবে, একটা হবে বয়স আর একটা হবে হয় হাইট, ওয়েট, নাইলে অন্য কিছু, ঠিক আছে? আচ্ছা, বয়স এখানে আমরা যেহেতু এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন বয়স, সুতরাং উইকস অফ জেস্টেশন ধরবো। আর যদি বড়দের হাইট ওয়েট ধরতাম তখন এটা ইয়ারে ধরতাম, 1 ইয়ার বা মান্থে ধরতাম। যেহেতু এটা জেস্টেশনাল এজ, সুতরাং এখানে আমরা উইকসে ধরে নিলাম, ঠিক আছে? আর ওয়েটটা এখানে নিলাম, হাইট তো দরকার নেই, আমাদের ওয়েটটা দরকার, কারণ আমরা জেস্টেশনাল এজের সাথে ওয়েটের কম্প্যারিজন করব। এখন যখনই এই সব কম্প্যারিজন করি তখন এগুলোকে আমরা 100টা ভাগে ভাগ করি, সেন্টাইল, এবং প্রতিটা ঘরকে এক একটা সেন্টাইল বলা হয়, ঠিক আছে? এবং এখান থেকে যখন আমরা 50 পর্যন্ত যাই তখন 50-র উপরে আসে অর্ধেক, নিচে আসে অর্ধেক, তার মানে হচ্ছে মিডিয়ান। এই মিডিয়ানটাকে ধরা হয় মিডিয়ান, মোড, আর কি আছে একটা মিন। এই মিডিয়ান আর মিন এখানে একই জায়গায় থাকে, সুতরাং যেই বাচ্চাগুলোর ওয়েট এখানে থাকবে সে হচ্ছে গড়পড়তা ওজনের বাচ্চা, এবং সব একই বয়সের বাচ্চার ওজন তো এক হবে না, কিছু কম হবে কিছু বেশিও হবে, এবং এই কম বেশিটা নর্মালিটির মধ্যে থাকতে হবে। যে এর নিচে নামলে আমরা বলবো অ্যাবনর্মাল, এর উপরে গেলে বলবো আমরা অ্যাবনর্মাল, ঠিক আছে? এই নর্মালিটিটার লিমিট হচ্ছে নিচে 10th সেন্টাইল, উপরে 90th সেন্টাইল। এর মধ্যে যদি এই বাচ্চাগুলো থাকে এই ক্ষেত্রে, তাহলে আমরা বলবো যে এই বাচ্চাগুলো অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ বা নর্মাল ওয়েটের মধ্যে আছে। হ্যাঁ, ওয়েট জেস্টেশনাল এজ তার যাই হোক না কেন, কিন্তু সে অ্যাপ্রোপ্রিয়েট আছে। আবার যারা 10th সেন্টাইলের নিচে চলে যাবে, তাদের জেস্টেশনাল এজ যাই হোক না কেন, সে স্মল ফর জেস্টেশনাল এজ। মনে করি 40 উইকসের একটা বাচ্চা, তার ওজন হচ্ছে 2200 গ্রাম, 220, সে চলে আসবে এখানে। তার সে 40 সপ্তাহ, পুরো 40 সপ্তাহ সে ছিল, কিন্তু তার ওয়েট কম, তাহলে সে তার ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন ছিল, তার রিটার্ডেশন ছিল, সুতরাং সে স্মল ফর জেস্টেশনাল এজ, সে আইইউজিআর এর মধ্যে পড়ে গেছে, সে নর্মাল না, ঠিক আছে? ওয়েটের ক্ষেত্রে নর্মাল না। আবার 36 উইকসের একটা বাচ্চা দেখা গেল তার ওজন হচ্ছে 25, সুতরাং এখানে সে তার জেস্টেশনাল এজের জন্য
অ্যাপ্রোপ্রিয়েট আছে, এটাই বোঝা যায়। আর ওজন যদি বাড়ে উপরে চলে যায় তখন সে লার্জ। ঠিক আছে, এখন এটা কেন, কি কারণে আমরা এই করি সেটা বুঝতে হবে। আমাদের ওয়ার্ডে যেসব বাচ্চাগুলো আসবে, নিউনেটগুলো আসবে, তাদের তো বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসে। কমন নিউনেটাল যেসব ডিজিজগুলো আছে তার মধ্যে কি আছে, একটা হচ্ছে নিউনেটাল জন্ডিস, একটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, তারপর নিউনেটাল সেপসিস, এরকম তো অনেক রোগ আসবে। এটা আমরা সব সময় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এই স্টেটটা উল্লেখ করতে হবে। যেমন একটা বাচ্চা আসলো AGA, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, তাহলে লিখতে হবে AGA উইথ নিউনেটাল জন্ডিস, AGA উইথ নিউনেটাল সেপসিস। বোঝা গেল জিনিসটা? মানে সব বাচ্চা যেই আসুক না কেন তার সাথে এই তার ইগুলো দিয়ে দিতে হবে, তাহলে আমরা একটা পাবো। মনে করলাম কোনো একটা বাচ্চা আসলো লো বার্থ ওয়েট নিয়ে, প্রি টার্ম লো বার্থ ওয়েট নিয়ে, ঠিক আছে, সেই বাচ্চার অন্য কোনো সমস্যা নেই, কিন্তু প্রি টার্ম লো বার্থ ওয়েট এটাই তার সমস্যা। হ্যাঁ, তাহলে SGA উইথ প্রি টার্ম লো বার্থ ওয়েট হতে পারে, ঠিক আছে। AGA উইথ প্রি টার্ম হতে পারে। AGA প্রি টার্ম কিভাবে? কারণ সে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর জেস্টেশনাল এজ, কিন্তু লো বার্থ ওয়েট, এই জেস্টেশনাল এজ কম, 37 এর নিচে, 36 উইকসে সে আসছে, কিন্তু তার জেস্টেশনাল এজ ভালো আছে, এখানে আছে, তাহলে সে প্রিটার্ম উইথ AGA। এই হলো ব্যাপারটা হচ্ছে যে যেই ডায়াগনোসিসই আসুক না কেন বাচ্চা, সেই ক্ষেত্রে তার সাথে আমাদের এই তিনটা ডেজিগনেশনের একটা জুড়ে দিব আমরা, তাইলে আমাদের বুঝতে সুবিধা হয় যে বাচ্চার ওয়েট কিরকম, বাচ্চার জেস্টেশনাল এজ কিরকম, তাইলে দ্বিতীয়বার জিজ্ঞেস করা লাগবে না। এটা কমন, এটা সবসময় আমাদের ডায়াগনোসিসের সাথে লাগাবো, ঠিক আছে। আচ্ছা, এবার বলি যে জেস্টেশনাল এজ জিনিসটা কি। জেস্টেশনাল এজ হচ্ছে ক্যালকুলেটেড ফ্রম দ্য ফার্স্ট ডে অফ লাস্ট নর্মাল মেনস্ট্রুয়েশন টিল দ্য ডেট অফ বার্থ এক্সপ্রেসড ইন কমপ্লিটেড উইকস। যে কথাটা আগে বললাম যে জেস্টেশনাল এজে কখনো ডেজ লাগানো যাবে না, উইকসেই শেষ হয়ে যেতে হবে। ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন মানে LMP থেকে একবারে যেদিন তার জন্ম, বার্থ যেদিন, সেইখানে কমপ্লিটেড উইকস কত সেই দিনে। একটা বাচ্চার জন্ম হলো 38 সপ্তাহ 2 দিনে, আমি 38 সপ্তাহে লিখবো, 38 উইকস বেবি, এভাবেই লিখবো। বোঝা গেল? আচ্ছা, তার মানে জেস্টেশনাল এজে কখনোই আমি উইকসের সাথে ডেজ বলবো না, এক্সপ্রেস করবো না। আমি জানতে পারি যে কত দিনে বাচ্চাটা হইলো, স্ক্রিনে জানবো, কিন্তু এটা এক্সপ্রেস করবো না। আর বার্থ ওয়েট হচ্ছে ফার্স্ট ওয়েট অফ এ লাইভ অর স্টিল বার্থ বেবি মেজার্ড উইদিন ফার্স্ট আওয়ার অফ বার্থ। তার মানে হচ্ছে যে বাচ্চাটা জন্ম নিল, সে জীবিত হোক বা স্টিল বর্ন হোক, জন্মের প্রথম ঘন্টায় তার যে ওজনটা আমরা নিব সেটাই হচ্ছে তার বার্থ ওয়েট। এখন যদি জন্মের প্রথম ঘন্টায় আমরা নিতে না পারি, তাহলে অবশ্যই ফার্স্ট ডে এর মধ্যে নিতে হবে, ঠিক আছে, কারণ এরপরে থেকে বাচ্চার ওজন ওয়েট কমতে থাকে। তারপরে যদি আমরা প্রথম ওজন না পাই, যে আমার কাছে বাচ্চা থার্ড ডেতে আসছে, বাসায় ডেলিভারি থার্ড ডেতে বার্থ ওয়েট আমি পাইনি, তাহলে ওই ওজনটা মেনশন করার সময় ডেজ অফ বার্থ মানে তার এজটা উল্লেখ করতে হবে, মানে 2 কেজি অন থার্ড ডে, 2 কেজি অন ফোর্থ ডে, এইভাবে উল্লেখ করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? বার্থ ওয়েট মানে হচ্ছে ফার্স্ট ওয়েট উইদিন ফার্স্ট আওয়ার, যদি সম্ভব না হয় অবশ্যই উইদিন 24 আওয়ার্স। এরপর থেকে যদি আমি ওয়েট মাপি কোনো বাচ্চার ফর দ্য ফার্স্ট টাইম, দেন আমাকে মেনশন করতে হবে ওয়েট অন সেকেন্ড ডে অর থার্ড ডে, এইভাবে মেনশন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক এই জিনিসগুলো, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা নিউনেটাল হিস্ট্রি। বাচ্চা তো জন্ম নিল, কিন্তু তার হিস্ট্রিটা নিতে হবে মায়ের, কারণ তার তেমন কিছুই আমরা পাবো না, মায়ের থেকে হিস্ট্রি নিয়েই বাচ্চার অনেক হিস্ট্রি কি করে যাবো। আইডেন্টিফিকেশন প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে টেমপ্লেট, এইভাবে আমরা নিব, ঠিক আছে। নেম, বাচ্চার যদি নাম থাকে নাম, যদি না থাকে তাহলে আমরা মায়ের নামের সাথে বেবি অফ অমুক এইভাবে জুড়ে দিই, বেবি অফ নূরজাহান, বেবি অফ অমুক, এরকম। ডেট অ্যান্ড টাইম অফ বার্থ স্পেসিফিক্যালি এই জিনিসটা উল্লেখ করতে হবে। মাদার্স নেম, ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন, তার মানে হচ্ছে কখন তার বার্থ, কখন অ্যাডমিশন, মাঝখানের জায়গাটুকু আমাকে বয়সটা ডিটারমিনে সাহায্য করবে। ফাদার্স নেম, এজ অন অ্যাডমিশন, অনেক বাচ্চা হয়ে যাওয়ার সাথে সাথে পাঠায় দেয়, প্রিটার্মের জন্য পাঠায়, অথবা দেখা যায় তার অ্যাসফিক্সিয়া আছে, সাথে সাথে নিউনেটাল ওয়ার্ডে পাঠায়, তখন আমরা মিনিটে লিখি, 30 মিনিটস, 45 মিনিটস, 50 মিনিটস, এইভাবে আসে। যখন ঘন্টা পাড়ায় 1 ঘন্টা, তারপরের থেকে আমরা
24 আওয়ার্স পর্যন্ত এই আওয়ার্সটা ইউজ করতে পারি। অ্যাটলিস্ট 48 আওয়ার্স পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু তারপরে গেলে এটা আমরা ডেইজ এক্সপ্রেস করব। সুতরাং যার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আমরা এখানেই করব। একটা বাচ্চা 2 দিনের বাচ্চা, তাকে মিনিটে হিসাব করার কোনো প্রয়োজন নেই। 2 দিনের পরের বাচ্চা আওয়ার্সে হিসাব করার দরকার নেই। ডেইজে, হ্যাঁ, যার বাচ্চা প্রথম 12 ঘন্টায়, তাকে ডেইজ আমরা করতেই পারবো না, হাফ ডে এরকম তো বলা যাবে না। সুতরাং যেটা যেখানে অ্যাপ্লিকেবল সেই জিনিসটা আমরা এখানেই করব। মিনিট, আওয়ার্স, ডে। অ্যাড্রেস রাখবো, ওয়েট অন অ্যাডমিশন এত গ্রাম। বার্থ ওয়েট যদি সম্ভব হয় যে মেপে পাঠায় কোনো জায়গা থেকে, সেটা আমরা লিখবো, অথবা ওয়েট অন অ্যাডমিশন গ্রামে লিখে ফেলবো। সেক্সের মধ্যে মেল, ফিমেল আর অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া নিয়েও অনেক বাচ্চা আসে, সুতরাং থাকলে সেটা আমাদের মেল কি করতে হবে, মেনশন করতে হবে। আর কনসিংগুইনিটি অফ ম্যারেজ আছে কিনা, যে আমরা এর আগে পেডিয়াট্রিক হিস্ট্রিতে বলেছিলাম যে এটার একটা সিগনিফিকেন্স আছে, সুতরাং তার জন্য আমরা এই কনসিংগুইনিটি অফ ম্যারেজ যেগুলো আছে সেগুলো উল্লেখ করবো, তার কনসিংগুইন ম্যারেজ কিনা। ম্যাটারনাল হেলথ ইনফরমেশন, এগুলো আমরা নিব। মায়ের বয়স কত, ব্লাড গ্রুপ কি, অ্যান্টিনেটাল চেক আপ রেগুলার বা ইরেগুলার ছিল কিনা, প্যারা কত, গ্রাভিডা কত। এখানে একটু বলতে হবে, প্যারা মানে হচ্ছে নাম্বার অফ চিলড্রেন বোথ লাইভ অর স্টিল বার্থ, ঠিক আছে। আর গ্রাভিডা হচ্ছে স্টেট অফ গ্র্যাভিডিটি। একটা বাচ্চা, মার 2টা বাচ্চা, এবং এখনকার যে বাচ্চাটা সে আছে সেকেন্ড বাচ্চা, এবং সেটা নিউনেটাল ওয়ার্ডে, এখন মা প্রেগনেন্ট না, গ্র্যাভিড না, সুতরাং সেক্ষেত্রে গ্র্যাভিডা হবে 0, ঠিক আছে। এই গ্র্যাভিডা অলওয়েজ এ স্টেট অফ প্রেগনেন্সি, এটাকে বোঝাবে। বাচ্চা ডেলিভারি হওয়ার পর কিন্তু গ্র্যাভিডা 0 হয়ে যাবে। আর প্যারাটা হচ্ছে টোটাল নাম্বার, ঠিক আছে। মনে করি একটা বাচ্চা, মার 3টা বাচ্চা, 2টা বাচ্চা অ্যালাইভ, একটা অ্যাবর্শন, সেই ক্ষেত্রে এখানে 3টা লিখে আরেকটা মেনশন করতে হবে যেটা অ্যাবর্শন হয়ে গেছে। এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেন, এটা আমরা পরে, এখন দরকার নেই, আমরা যখন ওয়ার্ডে আসবো ওই সময় আমরা আলোচনা করবো, এখন এত ডিটেলস যাওয়ার দরকার নেই। মাদার্স মেডিকেল হিস্ট্রি, তার হাইপারটেনশন, ডায়াবেটিস, জন্ডিস বা অন্য কোনো ইলনেস আছে কিনা, হাইপোথাইরয়েডিজম বা অন্য কোনো ইলনেস আছে কিনা, এগুলো আমরা এখানে মেনশন করবো এবং জিজ্ঞেস করবো। অবস্টেটিক হিস্ট্রি, অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, মিসক্যারেজের হিস্ট্রি আছে কিনা, স্টিল বর্ন, ফিটাল ডেথ, ফিভার ভাইরাসের হিস্ট্রি আছে কিনা, এগুলো হচ্ছে ব্যাড অবস্টেটিক হিস্ট্রি হিসেবে আমাদের কাছে আসে। সুতরাং এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। মেডিকেশন, রেগুলার মেডিকেশন, স্পেশাল মেডিকেশন, মেডিকেশন অন ডিউরিং প্রেগনেন্সি, 3টা জিনিস এখানে আসবে। রেগুলার মেডিকেশন, যদি একটা রেগুলারলি কেউ হাইপারটেনশনের মেডিকেশন খায়, হ্যাঁ, বা ডায়াবেটিসের ওষুধ আগে খেতে পারে, ইনসুলিন নেয়, হ্যাঁ, অথবা হাইপোথাইরয়েডিজমের ওষুধ নেয়, এটা হচ্ছে রেগুলার মেডিকেশন। অথবা কারো জিডিএম হলো, জেস্টেশনাল ডায়াবেটিস, এটা হলো স্পেশাল মেডিকেশন ডিউরিং প্রেগনেন্সি, কারণ তার আগে ডায়াবেটিস ছিল না, কিন্তু বাচ্চা যখন পেটে আসলো তখনই তার ডায়াবেটিস হলো, তখনকার মেডিকেশন ইনসুলিন, সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। এগুলো এখানে উল্লেখ করবে। ইমিউনাইজেশন, টিটি গিভেন অর নট, মানে ইয়েস অর নট, এটা উল্লেখ করতে হবে। এমএমআর ভ্যাকসিন দিল কি দিল না, এমএমআর ইম্পর্টেন্সটা কি? বাচ্চা রুবেলা হতে পারে না, কনজেনিটাল রুবেলা হওয়ার একটা পসিবিলিটি আছে, এই জন্য। এবার হচ্ছে লেবার অ্যান্ড ডেলিভারি, যে হিস্ট্রিটা আছে সেটা আমরা নিব। প্লেস অফ ডেলিভারি, হসপিটাল, হোম, ক্লিনিক, যা যেখানে থাকে সেটা আমরা লিখবো। মোড অফ ডেলিভারি, এনপিডি, এলইউসিএস, ভ্যাকুয়াম, ফোর্সেপ, এইডেড ডেলিভারি, যা থাকে সব হিস্ট্রি নিব। ডেলিভার্ড বাই ডক্টর, নার্স, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, দাই, রিলেটিভ, যেটা থাকে সব নিব। প্রেজেন্টেশন ছিল বার্টেক্স, ব্রিস, ফেস, আদার্স, যা ছিল যতটুকু সম্ভব আমরা এগুলো নিব। এবং এইগুলো সাধারণত যদি হসপিটাল ইনবর্ন বেবি হয়, এই জিনিসগুলো ওই ডিপার্টমেন্ট থেকে অবস্টেটিশিয়ানদের লিখে দেওয়া উচিত। দুর্ভাগ্যক্রমে এগুলো লেখেন না এবং বারবার জিজ্ঞেস করতে হয় বা বারবার পাঠাতে হয়। যেমন এই যে প্রেজেন্টেশনের ব্যাপারটা, এগুলো রোগীর পক্ষে জানা সম্ভব না, হ্যাঁ। যে ভ্যাকুয়াম বা হোয়াটসঅ্যাপ যদি কোনো এডিট ডেলিভারি হয়, এগুলো তারা বুঝবে না, এই কারণে এগুলো লিখে দেওয়া উচিত। এটা বলা তোমাদের জন্য, তোমরা যখন গাইনি ওয়ার্ডে কাজ করবে রেফার করার সময় অবশ্যই, সময় খুব কম থাকে, পারা যায় না, ব্যস্ততা থাকে, তারপরে এই জিনিসগুলো মেনশন করে দেওয়া উচিত। ডিউরেশন অফ লেবার, হ্যাঁ, প্রলং লেবার ছিল কিনা, এগুলা ডিটারমিন করার জন্য আমরা ডিউরেশন অফ লেবার কত ঘন্টা সেটা আমরা, ফার্স্ট স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজে কতটুকু ছিল, এই জিনিসগুলো আমরা এখানে চাইব। ইন্ডিকেশন অফ এলইউসিএস, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, প্রলং লেবার, ফিটাল ডিস্ট্রেস, অবস্ট্রাক্টেড লেবার, ম্যাটারনাল প্রবলেম, আদার্স, এই জিনিসগুলো আমরা আমাদের হিস্ট্রিতে তো নিবই, এবং আশা করব যে অবস্ট্রেটিক হিস্ট্রি ওরা ওখান থেকে মেনশন করে দিবে।
অ্যান্টিপার্টাম হেমোরেজ, পিইটি, এক্লামশিয়া, ফ্রম, এই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব যতটুকু পারা যায়। এটাও হচ্ছে ওইখানকার হিস্ট্রি, যদি তারা দেয় তাহলে ভালো, নাহলে আমরা ইলিসিট করার চেষ্টা করব। লাইকারের কালার কিরকম ছিল, অনেক সময় কি হয় মেকোনিয়াম স্টেইন লাইকার থাকে, অথবা লাইকার ব্লাড স্টেইন থাকে, অথবা লাইকার দেখা ইনফেক্টেড থাকে। এই জিনিসগুলোর জন্য আমরা লাইকারের কালারগুলো আমরা জানতে চাই, লাইকারের কালার এবং স্মেল। নর্মাল, হ্যাঁ, লাইকার কি নর্মাল ছিল, অলিগোহাইড্রামিনাস ছিল, পলিহাইড্রামিনাস ছিল, ক্লিয়ার, মেকানিয়াম স্টেইন, ফাউল স্মেলিং, এই যে এই কতগুলো জিনিস, এগুলো আমরা এখান থেকে জানবো। এই এতগুলো জিনিস এখান থেকে যদি আমরা ইনফরমেশন নিতে পারি, আমাদের জন্য ডায়াগনোসিস করা ইজি হয়। এই জন্য এগুলো দরকার। কট কাট বাই সিজার, ব্লেড, ক্লিন, আনক্লিন। হসপিটালে যেগুলো হয় সাধারণত এগুলো ক্লিন কাট, সিজার কাটই হয়, আর বাইরে হলে ব্লেডে হয়, সিজারেও হয়। ক্লিন আনক্লিন সেটা একটু হিস্ট্রি নিয়ে বুঝতে হবে। আচ্ছা, এবার আসি আমরা এক্সামিনেশন প্রপারে। আমরা জানি ক্লাসিক্যাল যে স্টেপস গুলো আছে এক্সামিনেশনের জন্য, সেগুলো ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এগুলো হচ্ছে আমরা জানি। কিন্তু নিউবর্নের ক্ষেত্রে পারকাশন লাগে না, বা খুব কম লাগে, লাগেই না বলতে গেলে, বাকিগুলো লাগবে, কিন্তু কোনোটাই এই অর্ডার ফলো করা যায় না, যাবে না হয়তো। এই কারণে আমরা যেভাবে পরীক্ষাগুলো করি সেটাকে আমরা বলি হেড টু টো এক্সামিনেশন। মাথা থেকে পা পর্যন্ত বাচ্চা শুয়ে থাকবে, মাথা থেকে পা পর্যন্ত আমরা নিউনেটাল এক্সামিনেশন করব, কিন্তু এটা সবসময় আমরা মাথায় রাখবো। whenever it is applicable আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসে এক্সামিনেশন। বাচ্চা তো শুয়ে থাকবে, সুতরাং আমাদের চলে যাবে 10 মিনিট, আবার রিলগ ইন করবা। এখানে হচ্ছে আমরা যে এক্সামিনগুলো করবো, এগুলো পার্ট পার্ট এক্সামিনেশন করা হয়, মাথা থেকে একেবারে পা পর্যন্ত। তারপরে কিভাবে কি করে আমরা যাব, হেড, নেক, ফেস, চেস্ট, অ্যাবডোমেন, গ্রোইন, জেনিটালিয়া, এক্সট্রিমিটিস, ব্যাক, এইভাবে আমরা দেখে যাব। আচ্ছা, প্রিরিকুইজিট কি, কিভাবে আমরা করব? তার আগে আমরা কি করতে হবে, ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি, স্যানিটাইজ ইউর হ্যান্ড, ওয়্যার গ্লোভস, এক্সামিন আন্ডার এ রেডিয়েন্ট ওয়ার্মার, গুড ইলুমিনেশন। তার মানে হচ্ছে যে নিউনেটাল ওয়ার্ডে গেলে প্রথমে হাত ওয়াশ করে নিতে হবে, তারপরে হেক্সিসল বা যা থাকে সেটা দিয়ে, অ্যালকোহল দিয়ে আমরা স্যানিটাইজ করে ড্রাই করে নিব, তারপরে গ্লাভস করব। আমরা গ্লাভসটা পরি না, পরা উচিত, স্যানিটাইজ পর্যন্ত করি। আর প্রতিটা বাচ্চা দেখার জন্য পাশাপাশি প্রত্যেকটা বাচ্চা দেখার আগে হাত স্যানিটাইজ করতে হবে, কারণ এই বাচ্চাদের স্কিন খুব ডেলিকেট, এবং কোনো একটা সেপসিসের বাচ্চা থাকলে পরের বাচ্চা যদি আমি টাচ করি, এই সেপসিস একেবারে এতেও ছড়াবে, এই কারণে এই জিনিসটা করতে হবে। এক্সামিন আন্ডারে রেডিয়েন্ট ওয়ার্মার, আমাদের ওখানে রেডিয়েন্ট ওয়ার্মার আছে, অথবা যদি না থাকে এমন জায়গায় করতে হবে যাতে বাচ্চাটা গরম থাকে, ঠান্ডা না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। গুড ইলুমিনেশন, ভালো আলোর মধ্যে করতে হবে। তাহলে দেখি কিভাবে। এই যে আমরা হ্যান্ড ওয়াশ করবো, হ্যান্ড ওয়াশের 6টা স্টেপ আছে, এটা আমরা জানি, শিখে নিব, এটা করবো, তারপরে স্যানিটাইজ করে গ্লাভস করবো। আর এটা হচ্ছে একটা রেডিয়েন্ট ওয়ার্মার। রেডিয়েন্ট ওয়ার্মারের এই জায়গাটার নাম হচ্ছে বেসিনেট। এখান থেকে লাইট সোর্স এবং এখানে হিটিং প্যাড থাকে, এগুলো থেকে হিট আসে, এখানে কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? এগুলো আমাদের ওয়ার্ডেও আছে, অ্যাজ ওয়েল এজ আমরা যদি না পাই আমরা বেডেই করব, কিন্তু এই জিনিসগুলো মেনটেন করে করব, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা হেড এক্সামিন করব তখন আমরা কি কি দেখব? ওএফসি, অক্সিপুটো ফ্রন্টাল সার্কামফারেন্স, সুচার্স, ফন্টানেল, ক্যাপুট সাকসিডেনাম, কেফাল হেমাটোমা। ওএফসি আমরা মাপবো, কারণ ওএফসি আমরা জানি নর্মাল, যে ওএফসি নর্মাল নিউবর্নের সেটা হচ্ছে 35 সেন্টিমিটার, কম হলে এক সমস্যা, বড় হলে আরেক সমস্যা, ঠিক আছে? সুতরাং এটা আমাদের মাপতে হবে। সুচার্স গুলো কি কি আছে আমরা জানি, সুচার্স গুলো দেখবো, ফন্টানেল গুলো দেখবো, ক্যাপুট সাকসিডেনাম, কেফাল হেমাটোমা কি আমরা দেখি। আচ্ছা, এই যে প্রথমে হচ্ছে আমরা ওএফসিটা মাপি এবং এটা সেন্টিমিটারে মাপবো, ঠিক আছে? অক্সিপুট, আর এইখানে গ্লাবেলার এই উপর দিক দিয়ে, ফোরহেডের উপর দিক দিয়ে এটা যেটা মাপবো সেটা হচ্ছে অক্সিপুটো ফ্রন্টাল সার্কামফারেন্স, মাথার পরিধি। তারপরে আমরা দেখবো এই সূচকগুলো হাতের সামনে দিয়ে হাত দিব যে সবগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? স্যাজাইটাল সুচার, করোনাল সুচার, তারপর হচ্ছে মেক্টোপিক সুচার, অ্যান্ড্রয়েড সুচার, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেল, এটা হচ্ছে পোস্টেরিয়র ফন্টানেল। এটা আছে কিনা সেগুলো দেখে নেব আমরা। ফন্টানেল গুলো মাথায় হাত দিয়ে দেখবো, মাথার তালুর মধ্যে সফট জায়গা আছে, সেই জায়গাগুলো হলো ফন্টানেল। পোস্টেরিয়রটা অনেক আগে বন্ধ হয়ে যায়, অ্যান্টেরিয়রটা পরে বন্ধ হয়, সুতরাং এগুলো আমরা দেখবো আগে। আর এই যে মাথাটা একটু বড় হয়ে আছে,
দিস ইজ কল ক্যাপুট সাকসিডিনাম। এটা হচ্ছে বাচ্চা যদি নর্মাল ডেলিভারি হয়, প্রেজেন্টিং পার্টে অনেকক্ষণ আটকে থাকে, সেই জায়গায় পেলভিক ব্রিমে চাপ খেয়ে কিছু সেরাস ফ্লুইড এখানে আসে, সেই সেরাস ফ্লুইডটাই হচ্ছে ক্যাপুট সাকসিডিনাম। দিস ইজ নর্মাল। এবং এই ক্যাপুট সাকসিডিনাম এই সুচুরাল লাইনগুলো ক্রস করে। আর কেফাল হেমাটোমা হচ্ছে ব্লিডিং। ব্লিডিং হচ্ছে এই সুচারের লাইনগুলো ক্রস করবেন না। সুতরাং ব্লিডিংটা হচ্ছে একটা ইনজুরি, কেফাল হেমাটোমা হচ্ছে একটা ইনজুরি, আর ক্যাপুট সাকসিডিনাম যেটা সেটা হচ্ছে একটা নর্মাল ফেনোমেনা। This will dissolve within 2 to 3 days or 4 days চলে যাবে। বাট যদি কারো হেমাটোমা থাকে, এটাকে স্পেশাল অ্যাটেনশন নিতে হবে। লার্জ অ্যামাউন্ট অফ হেমাটোমা তো এখানে আছে, সুতরাং বাচ্চা এক এনিমিক থাকতে পারে। নাম্বার 2, যে দেয়ার ইজ এ চান্স অফ নিউনেটাল জন্ডিস, এগুলো হিমোলাইসিস হয়ে জন্ডিস হবে। সুতরাং যখনই কেফাল হেমাটোমা আমরা পাবো, এগুলো সাধারণত একটা সাইডে বা ওই সাইডে থাকবে, সুচারের লাইন ক্রস করে না, সেটাকে আমরা মাথায় নিব যে হ্যাঁ এখান থেকে পরবর্তীতে বাচ্চা নিউনেটাল জন্ডিস ডেভেলপ করতে পারে। আর বেশি পরিমাণে হেমোরেজ হয়ে গেলে বাচ্চা এনিমিক হতে পারে। আর এক ধরনের হেমোরেজ আছে, সেটা হচ্ছে ইমিসিরি ভেইন যদি রাপচার করে, সেটা আবার ক্রস করে মিডলাইন, সেটা তোমাদের দরকার নেই। এই দুটো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট তোমাদের জানলেই চলবে। আচ্ছা, এবার আসি হেডের পরে কি নেক। নেক আমরা দুই পাশে দেখবো যে কোনো মাস আছে কিনা। সাধারণত স্টার্নোক্লেডিও মাস্টার্ডের একটা টিউমার থাকে, সেটা দুই পাশে আছে কিনা এটা আমরা দেখবো। ওয়েভিং অফ নেক, নেক ওয়েভিং আছে কিনা, টার্নার সিনড্রোম, নুনান সিনড্রোম, এইসব জায়গায় ওয়েভ নেক থাকে, এটা দেখবো ছবি, তাহলে আমরা বুঝবো। রিডান্ডেন্ট স্কিন অন দ্য ন্যাপ অফ দ্য নেক, ডাউন সিনড্রোম, নুনান সিনড্রোমে এগুলো থাকে। আর ক্লাভিকলের উপরে হাত বুলাবো যে কোনো ফ্র্যাকচার আছে কিনা। ডেলিভারি করতে গেলে এটা খুবই কমন, অনেকেরই ভেঙে যায়, এই ফ্র্যাকচারটা আছে কিনা এটা আমরা দেখবো। এবার দেখি, এই যে হচ্ছে স্টার্নোক্লেডিও মাস্টার্ড মাস, মানে একটা টিউমার, এটা যদি থাকে তাহলে টর্টিকলিস হতে পারে, যার কারণে এটা আমাদের দেখতে হবে। এই যে হচ্ছে ওয়েভিং অফ নেক, ঠিক আছে, পিছন দিয়ে দেখলে এরকম লাগে ওয়েভিং, টার্নার সিনড্রোম। আর এখানে হচ্ছে রিডান্ডেন্ট স্কিন থাকে, নুনান সিনড্রোমে থাকে, পিছনে ঘাড়ের এখানে দেখা যাবে যে স্কিনটা একটু কুচকানো, একটু বড়। আর ক্লাভিকল যখন ভাঙবে তখন হাত দিলে এরকম ফ্র্যাকচার পাওয়া যাবে, অথবা যদি বাচ্চা আগে ডেলিভারি হয় এবং সেখানে ক্যালাস ফর্মেশন হয়, তাহলে এখানে এরকম হার্ড পাওয়া যাবে। এবং দুই পাশে ক্লাভিকল যখন আমরা দেখবো যে এক সাইডে ক্লাভিকল আরেক সাইডে ক্লাভিকলের সাথে কোনো সিমেট্রি নাই, হ্যাঁ, একটা নিচে উপরে হয়ে গেছে, ডান বামের মধ্যে সিমেট্রি থাকবে না, এটা দেখলেও আমরা বুঝবো। সুতরাং নেকে আমরা এগুলো দেখবো। আর আরেকটা জিনিস আমাদের অনেক সময় দেখা যায় যে নেকের এই সাইডে এরকম একটা সোয়েলিং থাকে, তো সেইটা এখন আর দরকার নেই। আমরা এখানে যেহেতু এগুলা আমরা দেখলাম, এইটুকু জিনিস আমরা এর মধ্যে থাকবো, ওইগুলো আরো একটু পরে যাই, এখন আর দরকার নেই। এরকম অ্যাবনর্মালিটি থাকতে পারে আমাদের, সেটা হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, এবার ফেস। ফেসে কি? ফেসে হচ্ছে এনি ফেশিয়াল ডিসমরফিজম, আইজের মধ্যে পালপেবল ফিশার, মিডিয়াল এপিকেন্থিক ফোল্ড, ক্লোবোমা, অ্যাসিমেট্রিক রেড রিফ্লেক্স, এই জিনিসগুলো দেখবো। প্যালেট লিপস দেখবো, আর কিছু সাকিং রিফ্লেক্স, রুটিং রিফ্লেক্স, প্রিমিটিভ রিফ্লেক্স আছে কিনা সেটা দেখবো। কোনাল এট্রাসিয়া এবং ইয়ার, এগুলো দেখবো। কিভাবে দেখবো, কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এখান থেকে যাই। এই বাচ্চাটার কি আছে? ক্লেফট লিপ। এই বাচ্চাটা সামনে ঠিক আছে, ভিতরে হাত হলে দেখবো তার ক্লেফট প্যালেট আছে। এই বাচ্চাটা ক্লেফট লিপের সাথে ক্লেফট প্যালেটও আছে, এটা খুব অবভিয়াস, বাইরে থেকে দেখা যাবে। আর এটা হচ্ছে বাচ্চা যখন কান্নাকাটি করবে তখন আমরা দেখতে পাবো, তার আগে না। এবার আমরা চোখটা দেখি। চোখটা যখন হেলদি আমরা দেখবো, লাইট মারলে এরকম দেখা যাবে। যদি ক্লোবোমা থাকে তাহলে দেখা যাবে দেয়ার ইজ এ ডেফিসিয়েন্ট পার্ট অফ আইরিস, কনজেনিটাল অ্যাবনরমালিটি অফ মেমব্রেনস অফ দ্য আই, এখানে ফাঁকা থাকবে, ছোট বড় বিভিন্ন থাকতে পারে, এটা হচ্ছে ক্লোবোমা, এটাও থাকতে পারে। আবার আমরা দেখবো যে এপিকেন্ট্রিক আছে কিনা, তার মানে আপওয়ার্ড স্ল্যান্টিং আছে কিনা। নর্মাল চোখ দুটা, এই যে মিডিয়াল, এটা ল্যাটারাল, এটা যদি আমরা এভাবে দেখি সমান থাকবে। যদি দেখি এটা উপরের দিকে উঠে যায় তাহলে এটা হবে আপওয়ার্ড স্ল্যান্ট। এটা যদি নিচের দিকে নেমে যায় ডাউনওয়ার্ড স্ল্যান্ট, এগুলো থাকবে। আর এই ছবিটা হচ্ছে আমরা যদি বাচ্চার চোখে অপথ্যালমোস্কোপ দেই তাহলে দেখতে পাবো দুইটা চোখের মধ্যে এরকম লাল দেখা যাচ্ছে,
রেড রিফ্লেক্স। এটা মানে হচ্ছে বাচ্চার যে রেটিনাল ভেইন আছে ভেইনগুলো ইনট্যাক্ট এবং দেখা যাচ্ছে, সুতরাং রেড রিফ্লেক্স এটা নর্মাল। যদি দেখা যায় যে কোনো চোখের মধ্যে এটা আছে কিন্তু এখানে রেড রিফ্লেক্সটা নাই, তাহলে এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ক্যাটারাক্ট হতে পারে অথবা রেটিনোব্লাস্টোমা হতে পারে পিছনে। সুতরাং চোখে যদি আমি একটা রেটিনোস্কোপ বা অপথ্যালমোস্কোপ দেই, তাহলে লাইটটা মারার সাথে সাথে এরকম লাল দেখা যাবে, সেটা নর্মাল, রেটিনাল ভেসেলগুলো দেখা যাবে। আর যখন দেখা যাবে না, দুইটা পসিবিলিটি, একটা হচ্ছে ক্যাটারাক্ট আর 2 নম্বর হচ্ছে দেয়ার ইজ রেটিনোব্লাস্টোমা। এটা আমরা দেখবো, এটা হচ্ছে ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ঠিক আসল পিকচারটা। এই যে লাইট মারার পরে দেখা যায় ভিতরে লাল হয়েছে, হ্যাঁ, লাল হ্যালো, সূর্য ডুববার মতো যেরকম এটা থাকে এরকম থাকবে, কিন্তু এটা কিন্তু কোনো রিফ্লেক্স থাকবে না। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব, কানেকশন শেষ হয়ে যাবে, আবার লগ ইন করবা যত দ্রুত সম্ভব। আমি লগ ইন করার পরে দ্রুত লগ ইন করবা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চেস্টে আমরা কি দেখবো? চেস্টে হচ্ছে রেসপিরেটরি রেটটা গুনবো। আমরা জানি নর্মাল রেসপিরেটরি রেট অফ নিউবর্ন ইজ 30 to 60 পার মিনিট। হ্যাঁ, এটা গুনবো। শেপ নর্মাল হতে পারে, পেকটাস এক্সক্যাভেটাম, পেকটাস ক্যারিনেটাম এরকম হতে পারে। পজিশন অফ দ্য নিপল, কারণ এটা দিয়ে আমরা ওয়াইডলি অ্যাপার্ট নিপল আছে কিনা সেটা দেখতে পারবো। ওয়াইডলি অ্যাপার্ট নিপল কোথায় পাওয়া যায়? টার্নার সিনড্রোমে পাওয়া যায়। ব্রেস্ট বার্ডটা দেখতে হবে, কারণ ব্রেস্ট বার্ড দিয়ে আমরা এজ ডিটারমিন করতে পারবো। পরে যাব আমরা বাচ্চার জেস্টেশনাল এজটা ডিটারমিন করা যাবে। আর প্রয়োজনে আমরা কি করব? অস্কালটেশন করব। ঠিক আছে, এবার আসি অ্যাবডোমেনে আমরা কি করব? লিভার স্প্লিন্টও দেখবই পালপেশন করে। আর আমলিকাস দেখবো। আমলিকাসের মধ্যে যে সমস্যাগুলো থাকতে পারে, আমলিকাসের মধ্যে যেহেতু আমলিকাল কর্ড থাকে, সুতরাং সেখানে আমলিকাল হার্নিয়া আছে কিনা এটা দেখতে হবে, এক্সোমফেলোস যেটাকে বলে এটা আছে কিনা, এবং আমলিকাস ইটসেলফ আমাদের দেখতে হবে, সেখানে কয়টা ভেইন কয়টা আর্টারি আছে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আর আমলিকাস দিয়ে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, কারণ আমলিকাস যখন কর্ড টাই করে সেখানে ব্লিডিং আছে কিনা, ব্লিডিংটাও দেখতে হবে। অল্প অল্প করে ব্লিডিং হতে হতে কিন্তু অনেক ই হয়ে যায়, বাচ্চা খারাপ হয়ে যায় অনেক সময়। এনিমাস, লিভার স্পিন, লিভার বাচ্চাদের যে ইটা থাকে, লিভারটা থাকে বাচ্চাদের 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার কিন্তু বেশ বড়, কোস্টাল মার্জিন থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত নর্মাল, তার নিচে যদি আসে তাহলে বড়। স্পিনও আমরা খুঁজে পাবো, যদি মানে বড় থাকে তাহলে পাবো। এছাড়াও অ্যাবডোমেনে অন্য কোনো মাস আছে কিনা সেটা আমরা দেখবো। তার কারণ হচ্ছে নিউরোব্লাস্টোমা, উইলস টিউমার, এই দুটোই হচ্ছে এমব্রায়োনাল টিউমার। ঠিক আছে, এমব্রায়োনিক টিস্যু থেকে আসে। নিউরোব্লাস্টোমা অ্যারাইজেস ফ্রম অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যান্ড সিম্প্যাথেটিক চেইন, আর উইলস টিউমার অ্যারাইজেস ফ্রম কিডনি। ঠিক আছে, নেফ্রোব্লাস্টোমা যেটাকে বলে। সুতরাং যদি অন্য কোনো মাস থাকে, জন্মের সময় এই দুটো জিনিস আমরা ডায়াগনোসিস করতে পারবো যদি থাকে। এরপরেও হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় নিউরোব্লাস্টোমা এবং উইলস টিউমার নিয়েও বাচ্চা জন্ম নিতে পারে। সুতরাং এই কারণে আদার মাস যদি আমরা পাই, সেটাকে আমরা এটা কনসিডারেশনে নিয়ে আসবে অ্যাবডোমেন দেখার সময়। এবং অ্যাবডোমেন এই জায়গায় আমরা পালপেশন করব। ঠিক আছে, ইন্সপেকশন তো আসি, আমলিকাস সাথে পালপেশন করব। আচ্ছা, গ্রোইনে যাব। গ্রোইনে গিয়ে আমরা ফিমোরাল পালস দেখার চেষ্টা করব। 2 পায়ে ফিমোরাল পালস দেখবো যে পালস আছে কিনা, যদি আছে ফিমোরাল ডিলে আছে কিনা, অথবা রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা। কোয়ার্কটেশন অফ পেয়ারটাতে ফিমোরাল ডিলে থাকতে পারে, তো সেই জিনিসগুলো ব্যাপারগুলো বোঝার জন্য ফিমোরাল পালস আমরা বের করবো। এছাড়া ফিমোরাল পালস বের করার অন্য কারণও আছে। হ্যাঁ, ফিমোরাল পাংচার করে আমরা অনেক সময় ব্লাড ড্র করি, এই কারণে এই জিনিসগুলো দেখতে হবে। এগুলো মানে গ্রোইন যে দেখতে হয় আলাদা, এটার জন্য এই জিনিসটা তোমাদের সামনে আনা। আর কোনো হার্নিয়া আছে কিনা, ইনগুইনাল হার্নিয়া, সেইটা এখানেও থাকতে পারে। এবার হচ্ছে জেনিটালিয়ার মধ্যে প্রথমে দেখতে হবে মেল ফিমেল আর অ্যাম্বিগুয়াস, তারপরে দেখতে হবে স্ক্রোটামের মধ্যে কি দেখবো, সোয়েলিং আছে কিনা, থাকলে সেখানে আমরা হাইড্রোসিল থাকতে পারে। আবার স্ক্রোটামে দেখবো রুগোসিটি, কোনো স্ক্রোটামে দেখা যাবে যে একবার শাইনি, হ্যাঁ, আবার কোনো সময় দেখা যাবে যে না এটা একেবারে ব্ল্যাক। এটা দিয়ে আমরা ডিটারমাইন করবো বাচ্চা জেস্টেশনাল এজ। যেগুলো বেশি শাইনি থিন থাকবে তাদের জেস্টেশনাল এজ কম, যেগুলো ঠিক ব্ল্যাক রুগোসিটি বেশি থাকবে সেই বাচ্চাগুলো জেস্টেশনাল এজ বেশি। এটা দিয়েও আমরা বুঝতে পারবো।
পেনাইলোরিফিসের আগে ফোরস্কিন দেখবো। পেনাইলোরিফিস যদি দেখা যায় যে ভেন্ট্রাল সার্ফেসের নিচের দিকে হয়, তাহলে সেটা হচ্ছে হাইপোস্পিডিয়াস। ঠিক আছে, এই হাইপোস্পিডিয়াস কিন্তু কারেকশন করতে হয়, সুতরাং এটা নিউনেটাল পিরিয়ডে তোমার জানতে হবে এবং ফোরস্কিন আছে কিনা। এবং এই বাচ্চা যখন থাকবে, বাচ্চাগুলোকে বলতে হবে যে মুসলমানি করাবেন না, সার্কামসিশন করাবেন না। তার কারণ হচ্ছে এই যে ফোরস্কিন আছে, এই ফোরস্কিন দিয়েই এখানে কর্ডি কারেকশন করে এইগুলো তৈরি করা হয়, রিকনস্ট্রাকশন করা হয়। সুতরাং আমরা সবসময় দেখবো যে তার হাইপোস্পিডিয়াস বা এপিস্পিডিয়াস আছে কিনা। থাকলে আমরা অবশ্যই বলবো যে আপনি মুসলমানি করাবেন না এবং শিশু সার্জারিতে দেখাবেন, এটা দিয়ে কারেকশন করা হবে। তারপর টেস্টিস আমরা দেখবো দুই সাইডে টেস্টিস আছে কিনা, কারণ আনডিসেন্ডেন্ট টেস্টিস থাকে অনেকে, সেই ক্ষেত্রে সেটা নোটিস করতে হবে। আর অ্যানাস দেখতে হবে প্যাটেন্সি আছে কিনা। হ্যাঁ, অ্যানাসের প্যাটেন্সি আছে কিনা সেটা দেখতে হবে, কারণ ইমপারফেক্ট অ্যানাস থাকতে পারে। আর ল্যাবিয়াম দেখতে হবে এবং তোমার স্ক্রোটাম দেখতে হবে। এই ল্যাবিয়া স্ক্রোটাম দেখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এজ, জেস্টেশনাল এজ ডিটারমিন করতে পারি। এটা আরো পরে তোমাদের, এটাও কিন্তু অনেক সময় ডিটারমিন করতে দেওয়া হয়, বলা হয়। সুতরাং এটা আমরা পরে দেখে ওয়ার্ডে দেখে শিখবো, এখানে তো একটু মুশকিল, সেখানেও দেখে শিখবো। আচ্ছা, এবার আসি আমরা এক্সট্রিমিটিতে। আচ্ছা, এক্সট্রিমিটি এখন দেখো, এক্সট্রিমিটি আলাদা করে আমাদের এখানে দেখতে হবে হাত পা দুটোই। প্রথমে শেপ এন্ড সাইজ অফ দ্য হ্যান্ড দেখবো। শর্ট ব্রড হ্যান্ড যেগুলো, সেগুলো সাধারণত কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অথবা ডাউন সিনড্রোমে থাকতে পারে। সিনড্যাকটাইলি, পলিড্যাকটাইলি, ক্লিনোড্যাকটাইলি। সিনড্যাকটাইলি কি, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল জোড়া লেগে যায়। এগুলো থাকা মানেই হচ্ছে যে আমাদের অন্য কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটি থাকে। পলিড্যাকটাইলি মানে এক্সট্রা ডিজিট, দেখা গেল অনেকের 5টার পরে 6টা আঙ্গুল থাকে, হ্যাঁ, এক্সট্রা ডিজিট থাকতে পারে। ক্লিনোড্যাকটাইলি, ক্লিনোড্যাকটাইলিটা থাকে সাধারণত ডাউন সিনড্রোমে। এটা দেখা যায় হচ্ছে একেবারে ছোট আঙ্গুল যেটা লিটল ফিঙ্গার, এটার মাঝখানে যে ফ্যালাংস থাকে সেটা হাইপোপ্লাসিয়া থাকে। হাইপোপ্লাসিয়া অফ দ্য মিডল ফ্যালাংস যদি থাকে তাহলে কি হয়, নর্মালি এই আঙ্গুলটা পাশের আঙ্গুলের সেকেন্ড ফ্যালাংস বরাবর থাকে, মানে এটার লেন্থটা ছোট হবে। ক্লিনোড্যাকটাইলি থাকা মানে লিটল ফিঙ্গারের লেন্থটা ছোট এবং এটার পাশাপাশি মাপলে দেখা যাবে এটা ছোট থাকবে। এটা ডাউন সিনড্রোমের একটা ফিচার। সুতরাং হাতেও দেখার ব্যাপার আছে। সিঙ্গেল ট্রান্সভার্স পামার ক্রিস, এটা একটা ফিচার হচ্ছে ডাউন সিনড্রোমের। 1% বাচ্চার নর্মাল সিঙ্গেল ট্রান্সভার্স পামার ক্রিস থাকতে পারে, বাট 99% থাকে হচ্ছে ডাউন সিনড্রোমে। আবার পামার অ্যান্ড প্ল্যান্টার ক্রিস, এটা দেখে আমরা কি করবো, পামার অ্যান্ড প্ল্যান্টার ক্রিস দেখে জেস্টেশনাল এজ ডিটারমিন করা যায়। সুতরাং জেস্টেশনাল এজ ডিটারমিন করার জন্য অনেকগুলো ব্যাপার কিন্তু আমি বলে দিচ্ছি, আবার পরে বলবো। তার মধ্যে পামার প্ল্যান্টার ক্রিসও আমরা দেখবো, যে যতই জেস্টেশনাল এজ বেশি থাকবে, পামার অ্যান্ড প্ল্যান্টার ক্রিসগুলো ততই প্রমিনেন্ট হবে, ততই নাম্বারে বাড়তে থাকবে। আর যত কম থাকবে, অস্পষ্ট থাকবে, তাদের জেস্টেশনাল এজ কম থাকবে। বার্লোস এন্ড অর্টোলানিস টেস্ট, এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ, এটা টেস্ট করার জন্য করা হয়। এটা আমরা পরে ভিডিওতে দেখবো, ডিটেলস আমাদের এখন দেখার দরকার নেই, একটু জানলেই হবে যে এই টেস্ট নামে দুটো টেস্ট আছে এবং জন্মের পরে বার্লোস অর্টোলানিস টেস্ট করা হয় ডিডিএইচ দেখার জন্য। ঠিক আছে, এক্সট্রিমিটিতে আমরা এগুলো দেখবো। আচ্ছা, এই যে হচ্ছে সিঙ্গেল ট্রান্সভার্স পামার ক্রিস, যাকে সিমিয়ান ক্রিজও বলা হয়, এটা নর্মাল। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সভার্স পামার ক্রিস। এটা সাধারণত পাওয়া যাবে হচ্ছে ডাউন সিনড্রোমে, তবে 1% নর্মাল বাচ্চারও এটা থাকতে পারে। এবার আমরা ব্যাক দেখব, আমাদের দেখা শেষ সবকিছু। এবার বাচ্চাকে উল্টাতে হবে, হাতের উপর নিয়ে উল্টাতে হয়, সাসপেন্ড করতে হয়, ভেন্ট্রাল সাসপেনশন বলে এটাকে। হাতের উপর নিয়ে বাচ্চার চেস্টটা থাকে হচ্ছে পামের উপরে, আর বাকি অ্যাবডোমেন বডিটা থাকে এমনি হাতের উপরে থাকে, ফোর আর্মের উপরে, সেটাকে আমরা বলবো ভেন্ট্রাল সাসপেনশন। এই ভেন্ট্রাল সাসপেনশন করলে বাচ্চার হাত পা কিভাবে রাখে সেটার উপর দিয়েও আমরা বুঝতে পারি বাচ্চার ম্যাচুরিটি, সে প্রিম্যাচিউর কি কম। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ভেন্ট্রাল সাসপেনশন করে স্পাইন দেখে নেব, একবারে নেপ অফ দ্য নেক থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে টান দিব। হ্যাঁ, থাম দিয়ে আস্তে করে টান দিয়ে দেখবো যে সেখানে কোনো ডিসকন্টিনিউটি আছে কিনা। ঠিক আছে, স্যাক্রাল ডিম্পল দেখবো, ম্যানিঙ্গোমাইলোসিল এগুলো দেখবো, টাফট অফ এয়ার আছে কিনা, পাইলোনিডাল সাইনাস আছে কিনা, পোলেন স্পট আছে কিনা, এই জিনিসগুলো আমি ছবি দেখাই দিই। হ্যাঁ, ব্যাক যতক্ষণ না পর্যন্ত আমরা না দেখবো, নিউনেটাল এক্সামিনেশন কোনোদিনও কমপ্লিট হবে না। আচ্ছা,
এটা হচ্ছে মঙ্গোলিয়ান স্পট, বিভিন্ন রকমের হতে পারে। এটা একটু মানে বেশি ডার্কটা আমি দেখালাম, হালকাও থাকতে পারে। সাধারণত দেখা যায় যে এই স্যাক্রাল এরিয়ার মধ্যে থাকে। দিস ইজ কল্ড মেনিঙ্গোসিল। এই যে মেনিঙ্গোমাইলোসিস, তার মানে মেনিঙ্গোসিল থাকা মানে হচ্ছে যে আমাদের স্পাইনা বাইফিডা থাকা, এই মেনিনজেস সহ স্পাইনাল কর্ড বের হয়ে আসে। ঠিক আছে, যখন এরকম শুধু উঁচু থাকবে তখন আমরা বলবো স্পাইনা বাইফিডা, হ্যাঁ, বা মেনিঙ্গোসিলের মতো। আর যখন এই স্পাইনাল কর্ড সহ চলে আসবে এরকম মেনিঙ্গোমাইলোসিল। আর যদি দেখা যায় যেখানে টাপ হেয়ার আছে এই যেখানে, তার মানে এটার নিচে স্পাইনা বাইফিডা অকালটা আছে, দেখা যাচ্ছে না। অকাল মানে হচ্ছে দেখা যায় না, হিডেন। তার মানে এখানে স্পাইনা বাইফিডা স্যাক্রামের যে লাস্ট কতগুলো পিস থাকে সেখানে দুই পাশের আর্টস গুলোর ফিউশন হয় না। ঠিক আছে, নিউরাল টিউব ডিসঅর্ডার, এনটিডি বলে এগুলোকে। ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে হয় প্রেগন্যান্সি পিরিয়ডে, পেরিকনসেপশনাল পিরিয়ডে ফলিক অ্যাসিড মাকে দিতে হয় সাপ্লিমেন্টেশন। যদি সে না পায় তাহলে আমাদের এই নিউরাল টিউব ডিসঅর্ডার হতে পারে। সেই ক্ষেত্রে হবে কি, স্যাক্রামের এখানে ফরমেশনটা হবে না এবং ভেতর থেকে এরকম স্পাইনাল কর্ড সহ চলে আসবে। ঠিক আছে, তাহলে যদি কাপ অফ হেয়ার থাকে তাহলে বুঝতে হবে এটা স্পাইনা বাইফিডা অকালটা, নিচে এখানে যে স্যাক্রামটা আছে সেটা ফুল ফরমেশন হয় নাই কিন্তু বাইরে আসে না এখন। আর যদি এখানে শুধু স্কিন ইনট্যাক্ট কিন্তু সোয়েলিং আছে সেটা হচ্ছে মেনিঙ্গোসিল। আর যদি এরকম স্কিন ভেদ করে চলে আসে স্পাইনাল কর্ডের একটু ব্যাপার, সেটা হবে মেনিঙ্গোমাইলোসিল। এটা আসে প্রায় পাওয়া যায় এবং এটা কিভাবে ম্যানেজ করতে হয় ওয়ার্ডে গেলে আমরা বুঝবো। আর এটার নাম হচ্ছে পাইলোনিডাল সাইনাস। এটা অনেক বাচ্চার আছে, দেখা যায়। হ্যাঁ, এই পাইলোনিডাল সাইনাসও এই করে যে ভিতরে হয়তো স্পাইনা বাইফিডা আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাক। এবার নিউরোলজিক্যাল এক্সামিনেশন, বাচ্চা নিউরোলজিক্যালি ঠিক আছে কিনা, ভালো আছে কিনা বোঝার জন্য আমরা কিছু প্রিমিটিভ রিফ্লেক্স দেখি। অনেক ধরনের রিফ্লেক্স আছে। প্রিমিটিভ রিফ্লেক্স হচ্ছে রিফ্লেক্স দ্যাট কামস উইথ বার্থ, জন্ম থেকেই থাকবে এবং আস্তে আস্তে এগুলো চলে যাবে। কিছু রিফ্লেক্স সারা জীবনই থাকবে, কিছু রিফ্লেক্স চলে যাবে। মরো রিফ্লেক্স, পামার গ্রাফ, প্ল্যান্টার গ্রাফ, সাকিং রিফ্লেক্স, রুটিং রিফ্লেক্স এবং মাসল টোন, এই জিনিসগুলো আমরা দেখবো নিউরোলজিক্যাল এক্সামিনেশনে। আচ্ছা, পামার গ্রাফ, প্ল্যান্টার গ্রাফ খুবই ইজি দেখা, এটা আমরা জানি এবং জানিও, দেখছিও। আমরা যখন যাব বাচ্চার পামের মধ্যে যদি আমরা একটা আঙ্গুল রাখি, সাথে সাথে সেটা আঙ্গুলটা বন্ধ করে, তার পামটা বন্ধ করে আঙ্গুলটা ধরে ফেলবে। দিস ইজ পামার গ্রাফ। আর প্ল্যান্টার গ্রাফটা হচ্ছে যদি আমরা পায়ের নিচে সোলে টাচ করার সাথে সাথে সব টোগুলো কুচকে ফেলবে, সেটা হচ্ছে প্ল্যান্টার গ্রাফ। সুতরাং এই দুটো যদি থাকে তাহলে কি বুঝতে হবে, বাচ্চা নিউরোলজিক্যালি এখানে ভালো আছে। আচ্ছা, তারপর সাকিং রিফ্লেক্স, রুটিং রিফ্লেক্স। রুটিং রিফ্লেক্স কি? রুটিং রিফ্লেক্স হচ্ছে স্ট্রোকিং এট দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ অর চিক। যদি আমি টাচ করি, ট্যাপ করি, তাহলে দেখা যাবে বাচ্চা হা করতেছে। যেই জায়গায় ট্যাপ করি সেই দিকে লিপটা ফাঁকা করে মুখটা খুলে দিবে। এটা কেন? এই রুটিন রিফ্লেক্সটা 3 থেকে 4 মাসে চলে যাবে। কেন হয়? এটা হচ্ছে বাচ্চা যাতে বুকের দুধ খেতে পারে, ওখানে যদি বাচ্চার এখানে টাচ করা হয়, নিপলে টাচ দেওয়া হয়, সে হা করবে এবং সাথে সাথেই তাকে দুধ খাওয়ানো শুরু করতে হবে। আর সাকলিং রিফ্লেক্স কোনটা? সাকলিং রিফ্লেক্স হচ্ছে যদি আমরা রুফ অফ দ্য মাউথ ক্যাভিটি, হার্ট প্যালেটের ওখানে টাচ লাগে, তখনই সে তার সাকিং রিফ্লেক্স শুরু হয়ে যায়। এই জিনিসটা আমরা করি হচ্ছে আমাদের একটা আঙ্গুল বাচ্চার রুটিং রিফ্লেক্স করবো, করার পর যখন সে হা করবে, হা করার সাথে সাথে আঙ্গুল মুখের মধ্যে ঢুকাই দিলে, যদি আমরা টাচ করি উপরে রুফটা, সাথে সাথে বাচ্চা চুষতে শুরু করবে, সাকিং রিফ্লেক্সটা শুরু হয়ে যাবে। সুতরাং রুটিং রিফ্লেক্স হচ্ছে বুকের দুধ খাওয়া শুরু করার জন্য প্রয়োজন, এবং যখন নিপল ভিতরে চলে যাবে তখনই সে সাক করা শুরু করবে। এটা চলে যায় সাকিং রিফ্লেক্স 1 বছরের মাথায় চলে যাবে। রুটিন রিফ্লেক্স 3 থেকে 4 মাস থাকে। আর মাসেল টোনটা আমরা দুইভাবে বুঝতে পারি। একটা হচ্ছে বাচ্চা যখন সুপাইন পজিশনে পড়বে, সে যতই ফ্লেক্সড অ্যাটিটিউডে থাকবে ততই বোঝা যাবে যে বাচ্চা মাসেল টোনও ভালো, অ্যাজ ওয়েল এজ তার জেস্টেশনাল এজও ভালো। যখন বাচ্চা 2 হাত পা ছড়ায় ব্যাঙের মতো মানে ফ্রগ পজিশনে থাকবে, ছেড়ে দিবে 2-4 পাশে, তাহলে বুঝতে হবে তার জেস্টেশনাল এজ কম এবং মাসেল টোনও ভালো না। আর মোরো রিফ্লেক্সটা হচ্ছে টোটাল একটা পাওয়া যাবে, আইডিয়া পাওয়া যাবে নিউরোলজিক্যাল এক্সামিনেশনের। মোরো রিফ্লেক্স ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট আছে। ডাইরেক্ট হচ্ছে বাচ্চাকে আমরা আমাদের বাচ্চার বডিটা থাকবে বিছনার উপরে, কিন্তু আমরা বাচ্চার ব্যাক এবং মাথাটা হাতের উপর নিয়ে আর বাকি হাত দিয়ে বাচ্চার হাত দুটোকে ধরে
নিচের হাতটা হঠাৎ করে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ছেড়ে দেওয়ার চেষ্টা করলেই দেখা যাবে বাচ্চা তার 4 হাত পা দুই দিকে ছড়ায় অ্যাবডাকশন করে আবার অ্যাডাকশন করে। প্রথমে দুই পাশে ছড়ায়, ভয় পেলে যেরকম করে যে আমি পড়ে যাচ্ছি এরকম একটা ভাব। কাউকে যদি ছেড়ে দেওয়া হয় তখন কি করে, দুই হাত চারদিকে ছড়ায় আবার কাছে নিয়ে আসে। এই মোটর রিফ্লেক্স পুয়ারও হতে পারে, নর্মালও হতে পারে। যদি মোটর রিফ্লেক্স পুয়ার হয়, অ্যাবসেন্ট হয়, তাহলে বুঝতে হবে যে বাচ্চা নিউরোলজিক্যালি ভালো নাই। আর আমরা যেটা করি ইনডিরেক্ট মোটর রিফ্লেক্স ওয়ার্ডে মাঝে মাঝে করি, বাচ্চা শোয়া থাকে, 4 হাত পা একসাথে ধরি এক হাতের মধ্যে, তারপর উপরে ট্যাপ করি, হাত করে ছেড়ে দিই, তখনও বাচ্চা এই একই রিঅ্যাকশন করে, যে হাত পা চারদিকে অ্যাবডাক্ট করে আবার অ্যাডাকশন হয়। এই জিনিসটা যদি থাকে এবং বাচ্চা কান্নাকাটি করে সময়, তখন বুঝতে হবে যে মোটর রিফ্লেক্স ভালো আছে এবং বাচ্চা নিউরোলজিক্যালি ভালো। এই প্রিমিটিভ রিফ্লেক্স গুলো বাচ্চার ওয়েলবিং কেমন আছে বোঝার জন্য ভালো, যে বাচ্চা ভালো খারাপ আছে এটা আমরা এগুলো দেখে বুঝতে পারি, এবং এগুলো নিউনাটাল এক্সামিনেশনের পার্ট, এগুলো করতে হবে। আচ্ছা, জেস্টেশনাল এজ অ্যাসেসমেন্ট, এই যে কতগুলো জিনিস আমরা বললাম এর আগে, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি। অ্যাটিটিউড মানে হচ্ছে ফ্লেক্সড অ্যাটিটিউড। বাচ্চা যদি ফ্লেক্সড অ্যাটিটিউডে থাকে, নর্মালি ইউট্রাসের যে পজিশনে বাচ্চা থাকে, ফ্লেক্সড অ্যাটিটিউড, দুই পা সামনে, দুই হাত সামনে মুড়ে মাথা করে থাকে, এটা হচ্ছে ফ্লেক্সড অ্যাটিটিউড। এই ফ্লেক্সড অ্যাটিটিউড যদি থাকে বাচ্চা, তাহলে এটা বুঝতে হবে তার অ্যাটিটিউডটা মানে সে তার মাসেল টোন ভালো এবং তার জেস্টেশনাল এজ বেশি, কম দিকে না। কোনটা কোন জেস্টেশনাল এজে আছে সেটা আমরা এই বয়সে তোমাদের আমরা বোঝাবো না, এটা মনেও রাখা যাবে না। ব্রেস্ট বার্ড দেখবো যে সে অ্যাপিয়ার করলো কিনা নাই। ব্রেস্ট বার্ড অ্যাপিয়ার করলে তার জেস্টেশনাল এজ ভালো, সে ম্যাচিউরিটির দিকে গেল। জেনিটালিয়া যে বললাম স্ক্রোটাম দেখে বোঝা যাবে, এবং ল্যাবিয়া এবং ক্লাইটোরিস দেখে বোঝা যাবে। ঠিক আছে, যত বেশি ওয়াইডলি ওপেন এই থাকবে ল্যাবিয়া এবং ক্লাইটোরিস দেখা যাবে, তত বেশি প্রিম্যাচিউর। যত এটা ক্লোজ থাকবে তত বেশি ম্যাচিউর। আর এয়ার কার্টিলেজটা আমার হাত দিয়ে দেখবো, ফেসিস যখন দেখবো তখনই দেখি। এটা একটা বাদ পড়ে গেছে, লো সেট এয়ারের কথা আমি বলি নাই, লো সেট এয়ার থাকতে পারে। যদি কার্টিলেজ ফর্ম হয় তাহলে বাচ্চা, এবং রিকয়েল থাকে, হাতটা চাপ দিয়ে কানটা ছেড়ে দিয়ে রিকয়েল আবার নর্মাল পজিশনে চলে যাবে, তাইলে বাচ্চার বুঝতে হবে যে এই নেটের জেস্টেশনাল এজ ভালো, সে ম্যাচিউর। আর প্ল্যান্টার এন্ড পামার ক্রিজ আমরা দেখবো, যে যদি দেখি যে ক্রিজ গুলো প্রমিনেন্ট এবং নাম্বার অফ দ্য ক্রিজ ইজ মোর, তাহলে বুঝবো এটা জেস্টেশনাল এজ ভালো। আর প্ল্যান্টার ক্রিজের মধ্যে দেখা যায় যে সামনের দিকে 2-3টা অস্পষ্ট ক্রিজ থাকে, এটা যদি থাকে তাহলে প্রিম্যাচিউর, আর যদি ভালো ক্রিজ চলে আসে তাহলে সে ম্যাচিউর। এইগুলো দেখে বাচ্চার জেস্টেশনাল এজ অ্যাসেস করা যায়, সে প্রিম্যাচিউর বা প্রিটার্ম অথবা টার্ম। তোমাদের জন্য এইটুকু হচ্ছে দরকার, কিন্তু কত উইকসে সেটা আমাদের এখন এই বয়সে মানে এই স্টেজে দরকার নেই। এখন আমরা একটা ভিডিও দেখবো, তোমরা একটু নিবা, হেডফোন নিবা, শেষের কথাগুলো একটু আস্তে আসবে, যার জন্য হেডফোন নিবা। এটা দেখতে থাকো, তারপরে আসি। Focus on normal physical findings versus those that might suggest congenital underlying opportunity condition. When you enter the room, congratulate the family and introduce yourself. Explain that you would like to examine their infant and ask if you have come at a convenient time. If the family agrees to an exam, carefully place the infant on your back and unswaddle them with any blankets. Make a general observation of your patient. Is she asleep or awake? Is her skin warm or cool to the touch? Are her vital signs within normal range? Is she having any difficulty breathing? If you note any signs of distress or illness, end the physical exam here and notify the supervising resident or attending physician. If the baby looks well but is crying, console her by laying your hand on her head or offer a pacifier in the parent's lap. Proceed with the individual aspects of your exam. The simplest way to examine a newborn is from head to toe. By using the same method during each exam, you will be unlikely to leave out important steps.
fontanelle in the back, posterior fontanelle. The first letters of the cranial suture and fontanelle spell out the word clams. C is for coronal suture, L is for lambdoid suture, A is for anterior fontanelle, M is for mandibular suture, S is for sagittal suture. This design allows the skull to be mounted all enough to fit the curving mouth, which often leads to a temporary deformation or wrinkling. Check the thin skull for bruising and swelling. A bruise that doesn't cross the suture line is called a sublevel lymphoma, which is caused by bleeding from the periosteum and is more common in birth assisted by a vacuum or forceps. These infants are at increased risk of jaundice and should break down the tissue within a few years of development. The swelling crosses suture lines and is most commonly due to capillary subperiosteum, a fluid accumulation that forms above the periosteum due to the force of delivery. Swelling typically resolves within a few days of birth. Rarely, you may see more extensive swelling across the suture line due to rupture of emissary vein. This is called a subapial hemorrhage and can lead to more serious complications due to skin or loss of large arteries. Finally, run your fingers over the skin of the infant's scalp. If you feel any areas where the skin is missing or has an unusual texture, it may be a sign of dysplasia, a congenital anatomy in which the scalp is not formed properly. This finding is not inherently dangerous, but should prompt a thorough examination for other atypical discs. Face. After gathering a general impression, begin your examination of each individual facial feature. First, assess the ears. To check the ear placement, imagine a straight line drawn from the outer corner of the eye. The upper portion of the ear should meet this line. The nape of the ear is considered below the neck. Now imagine a second line, drawn perpendicular to the first. Is the infant's ear straight along this axis? If it is tilted back, the ear may be in a posterior rotation. An atypical ear position is not dangerous but may prompt consideration for an underlying genetic condition. Next, assess ear formation. Do the ears include called the helix? Does the skin inside the helix, called the purse, have folds or is uneven? Finally, check the skin beside the ear straightens for pins and skin back. While variation in ear formation can be normal, the presence of one of these minor variants may be associated with some genetic condition, as well as hearing loss or anomalies of the helix, the development of which are controlled by some of the same genes in the ear. Now check the infant's eyes, again beginning with an inspection. Do they appear widely spaced? Does the opening of the eye, called the palpebral fissure, point upwards or downwards? Subtle variations in eye spacing and rotation are normal and may be inherited from the behavior. To check the infant's pupil, you may have to filter to open her eyes by turning up the lights or cupping your hand over her eyelids. When she opens them, quickly assess the infant's red reflex by shining the ophthalmoscope light on the eye. You should see a flash of red from each eye, indicating the normal presence of retinal vessels in the eye. If you see an asymmetric red reflex anywhere near the ear, you may have succumbed to a retinal phenomenon, such as congenital cataract or retinoblastomy. Another atypical finding is called coloboma, which are missing pieces of tissue in the structure that form the eye. The patient with either of these findings should be referred to an ophthalmologist and medical genetics for further evaluation. Next, we examine the nose. In the newborn, the most
Now, run your fingers over the index and arm. Clavicle should be without any problems, breaks, or step-ons. Fractures of the clavicle may occur during delivery, particularly in neck shoulder dystocia. Chest. Inspect the shape of the chest. Sternum lies flat, or if it's concave, called pectus extensor, or convex, called a pectus parentum. While these findings are more common in some connective tissue, hernia disorders, such as Marfan,
about the length of the digits. Begin with fingers appear short, called the great index, or long, called a rough index. Next, the sesquicolumn. The long horizontal axis of the column is called a signal transverse column 3. While this minor variant is more common in neurologic conditions such as Down syndrome, it is also found in about 1% of the general population. A minor variant in hand morphology is not found for genetics, unless it is one finding among a constellation of others. Major anomalies of the hands or feet, however, such as missing or etching digits, which is problem for investigation. Now gently turn the implant over to inspect your back. It is common for infants to have gray macules on their back that fade over time. You may see other normal newborn rashes, such as erythematosum, which look like pustules on erythematous face and appear between 24 to 48 hours of life. Look at the sacral area. If you see a dimple there, check if you can clearly visualize the base of the indentation. If you cannot, the infant may have a spinal cord abnormality known as a tethered cord or spina bifida occulta. Other findings concerning the spinal abnormality are vascular spasticity or a spectrum of cognitive. Neurologic. Baby's mental status is described as awake or asleep, irritable or calm, consolable or inconsolable. To test your muscle tone, hold her toward you. Does her body feel stiff and hypotonic or overly floppy and hypotonic? Does her head come up with your body to a sit position or does it lag behind? You can assess her motor function by observation. Does she move all her extremities well? Is her face symmetric? Sensation can be determined by noticing how she responds to touch. A unique aspect of the newborn exam is the reflex. When assessing, note if there is symmetric and asymmetry indicated neurological or motor condition. To test এই ছিল আজকের পড়াশোনা আমাদের। এখন জিনিসটা করবার সময় তো নাই, আবার চলে যাবে। মামা তুমি রোলগুলো নিয়ে আমাকে ই করে দিবা, টেক্সট করে দিবা, মেসেজ করে দিবা মেসেঞ্জারে। আর আমার সাথে আমাদের ক্লাস আছে আর দুইটা, একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন এন্ড অ্যাবডোমেন, এটা 30 তারিখে, আর একটা হচ্ছে অগাস্টের 23 তারিখে খুব সম্ভবত লিম্ফোমা। আর লিউকেমিয়ার ক্লাসটা কাউসার ভাই ছিল, সেই ক্লাসটা আমাকে নিতে বলছেন, ওটা ক্লাসটা আমি নিব, সেটাও অগাস্টে। এছাড়া তোমরা কি আর কোনো ক্লাস করতে চাচ্ছ বা ক্লাস অন্য সময় করতে চাচ্ছ কিনা সেটা আমাকে জানাবা, কারণ এভাবে ক্লাস নেওয়া আসলে একটু কষ্ট। এভাবেই চলবে কিনা, 30 তারিখে আরেকটা ক্লাস সেটা, এবং অগাস্টে দুটো ক্লাস এটা। আর তোমরা 30 তারিখে ক্লাসটা কি হবে স্যার? মানে 1 তারিখে যেহেতু ঈদ, সেই জন্য বললাম তোমরা করতে চাও কি না, এই কারণে কথাটা বলা। যদি না চাও তাহলে পরে অ্যারেঞ্জ করতে পারি। আর মানে তোমাদের যদি এরকম প্রবলেম হয় যে অনেক ক্লাস একসাথে হয়ে যায়, সেক্ষেত্রে সময়ের